ওয়েলকাম ব্যাক টু জেডি কনভার্স একাডেমি। আসসালামু আলাইকুম, আমি মুখলেসুর রহমান। আজকে ফিজিক্সের সেকেন্ড ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। তো ফার্স্টেই স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। তো স্থিতিস্থাপকতা জিনিসটি কি? একটা বস্তুকে বল প্রয়োগ করার ফলে যদি সরণ ঘটে এবং সেই বলটা অপসারণের ফলে যদি বস্তুটা পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে এই ঘটনাটাকে বলা হইতেছে স্থিতিস্থাপকতা। তো এটা একটা চিত্রের মাধ্যমে আমি ব্যাখ্যা দিতে পারি। যেমন একটা বস্তুকে আমি বল প্রয়োগ করছি এইদিকে, ফলে এটার সরণ ঘটছে এতটুকু। তো সেই বলটাকে যদি আমি অপসারণ করি তাহলে বস্তুটা যে পূর্বের অবস্থায় এইটুকু অবস্থায় ফিরে আসবে, সেই ঘটনাটাই হইতেছে আমার স্থিতিস্থাপকতা। তো এই যে স্থিতিস্থাপকতা, এখন পূর্ণ স্থিতিস্থাপক জিনিসটা কি? তো পূর্ণ স্থিতিস্থাপক মানে কি? একটা বস্তুকে যদি বল প্রয়োগ করি, সেই বস্তুটা যদি আবার বল অপসারণের ফলে সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে আসে, সেই ঘটনাটা হইতেছে পূর্ণ স্থিতিস্থাপকতা। কিন্তু প্রকৃতপক্ষে পূর্ণ স্থিতিস্থাপক কোনো বস্তুই পাওয়া সম্ভব না, অর্থাৎ তার একটু না একটু হলেও বিকৃতি ঘটে যায়। তারপরে আমি দৃঢ় বস্তু নিয়ে বলতে পারি। তো দৃঢ় বস্তু মানে কি? দৃঢ় অর্থাৎ একটা বস্তুকে যদি আমি বল প্রয়োগ করি, তো বল প্রয়োগের ফলে যদি এর কোনো রূপ সরণ না ঘটে, অর্থাৎ একটা বস্তুকে এদিকে বল প্রয়োগ করতেছি, এতটুকু একটা বস্তু, তো এটার যদি কোনো রূপ সরণ না ঘটে, সেইটাই হইতেছে আমার দৃঢ় বস্তু। তো পূর্ণ দৃঢ় বস্তু কি? অর্থাৎ পূর্ণ দৃঢ় বস্তু হইতেছে যে একেবারেই সরণ ঘটবে না, তার সরণ যদি শূন্য হয়, সেটা হইতেছে পূর্ণ দৃঢ় বস্তু। কিন্তু প্রকৃতপক্ষে পূর্ণ দৃঢ় বস্তুও পাওয়া সম্ভব নয়। অর্থাৎ একটা বস্তুকে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে সেটার একটু হলেও সরণ ঘটবে। এরপরে আমি নমনীয়তা বা প্লাস্টিসিটি নিয়ে আলোচনা করতে পারি। তো প্লাস্টিসিটি জিনিসটা কি? প্লাস্টিসিটি হইতেছে যে একটা বস্তুকে আমি বল প্রয়োগ করার ফলে যদি এর বল আবার অপসারণ করি, তাহলে একটা স্থায়ী বিকৃতি ঘটে যায়, অর্থাৎ পূর্বের অবস্থায় সম্পূর্ণরূপে ফিরে আসে না। এই ঘটনাটা হইতেছে আমার প্লাস্টিসিটি। তো এরকম হতে পারে যে একটা বস্তু বা একটা তারকে আমি বল প্রয়োগ করলাম, সেটা ঠিক সরণ ঘটলো, এতটুকু পরিমাণ সরণ ঘটলো, কিন্তু বল অপসারণের ফলে, অর্থাৎ যদি আমি বলটা অপসারণ করি, তাহলে বস্তুটার পূর্বের অবস্থায় ফিরে যায় না। অর্থাৎ হয়তো দেখা যায় যে এতটুকু অবস্থায় সে আসলো। এই যে ঘটনাটা, পূর্বের অবস্থায় ফিরে না পাওয়ার ঘটনাটা, এটা হইতেছে আমার নমনীয়তা বা প্লাস্টিসিটি। তো এখন স্থিতিস্থাপক ক্লান্তি জিনিসটা কি? স্থিতিস্থাপক ক্লান্তি হইতেছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি একটা বস্তুকে বারবার বল প্রয়োগ করি এবং অপসারণ করি, তাহলে তার একটা ক্লান্তি চলে আসে। তো এই ক্লান্তি জিনিসটা হইতেছে স্থিতিস্থাপক ক্লান্তি। তো ক্লান্তি ব্যাপারটা কেমন? যে একটা বস্তুকে যদি আমি বল প্রয়োগ করি এবং অপসারণ করতে থাকি, তো সেইটার একটা স্থায়ী বিকৃতি ঘটে যায়। অর্থাৎ বস্তুটা এমন কি আছে যে ওই স্থিতিস্থাপক সীমার মধ্যে পুরোপুরি ছিঁড়ে যেতে পারে। এই যে ঘটনাটা, এটা হইতেছে আমার স্থিতিস্থাপক ক্লান্তি। তো এরপরে আমি অসহ ভার নিয়ে আলোচনা করতে পারি। তো অসহ ভার মানে কি? যে একটা বস্তু আছে এইখানে, তো এই বস্তুটাকে আমি ধরলাম যে 10 কেজি লোড দিলাম বা 10 কেজি বর দিলাম। তো এই 10 কেজি বর দেওয়ার ফলে বস্তুটা ছিঁড়ে যাবে সম্পূর্ণরূপে। যদি ছিঁড়ে যায়, অর্থাৎ যে পরিমাণ বল প্রয়োগ করার ফলে বস্তুটা ছিঁড়ে যাবে, সেইটাই হইতেছে আমার অসহ ভার। অর্থাৎ এটা এইভাবে আরও আইডেন্টিফাই করতে পারি যে সর্বনিম্ন কম যে বলের মানের কারণে বস্তুটা ছিঁড়ে যায়, সেটা হইতেছে আমার অসহ ভার। তো এরপরে আমি, যেহেতু এই সংজ্ঞাগুলো আমি জানতে পারলাম, এরপরে আমি পীড়ন বিকৃতি নিয়ে আলোচনা করতে পারি। তো পীড়ন জিনিসটা কি? অর্থাৎ এইখানে একটা বস্তু আছে ধরলাম, তো এই বস্তুটাকে আমি F বল প্রয়োগ করলাম। এই বস্তুটার যদি ক্ষেত্রফল এ হয়, অর্থাৎ পীড়ন জিনিসটা হইতেছে যে একক ক্ষেত্রফলের মধ্যে, অর্থাৎ এই বস্তুটার একক একটা ক্ষেত্রফলের মধ্যে যদি আমি F পরিমাণ বল প্রয়োগ করি, এই বল প্রয়োগ করার ফলে বস্তুটা হয়তো দেখা যায় যে সংকুচিত হয়ে যাবে বা এরকম হয়ে গেল, আরও নিচের দিকে চলে গেল। অর্থাৎ একটা বস্তুকে যদি আমি একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ বল প্রয়োগ করব, সেই বলটার বিরুদ্ধে একটা প্রত্যয়নী বল বা বাধাদানকারী বল তৈরি হবে। এই যেই বাধাদানকারী বলটা তৈরি হইতেছে একক ক্ষেত্রফলের মধ্যে, এটাই হইতেছে আমার পীড়ন। অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে প্রযুক্ত যেই বাধাদানকারী বলের বিরুদ্ধে যে প্রত্যয়নী বলটা হয়, সেটা হইতেছে আমার পীড়ন। তাহলে পীড়ন সমান কি লিখতে পারি? পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল।
এখন নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী জানি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। যেহেতু আমি এই দিকে একটা বল প্রয়োগ করতেছি, তো এই বলের বিরুদ্ধে অবশ্যই একটা প্রতিক্রিয়া বল তৈরি হবে। সেই প্রতিক্রিয়া বলটা হইতেছে এইটা এফ বল, এবং এটাকে যদি আমি ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলেই পীড়ন পাওয়া যায়। তো সেটা কীরকম হইতে পারে, যেমন দৈর্ঘ্য পীড়ন। কারণ এই বস্তুটাকে যদি আমি এদিক বরাবর বল প্রয়োগ করলাম, বস্তুটার যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায়, অর্থাৎ দৈর্ঘ্যটা এতটুকু বৃদ্ধি পাইল, তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে আমি যে বলটা প্রয়োগ করতেছি সেই বলটা দৈর্ঘ্য বরাবর যদি বল প্রয়োগ করি সেটা হইতেছে আমার দৈর্ঘ্য পীড়ন। তারপরে হইতেছে আমার আয়তন পীড়ন। জিনিসটা কীরকম, যেমন এই একটা বস্তু আছে, একটা বেলুন নিতে পারি, তো সেই বেলুনের ধরলাম আমি ভলিউম বা আয়তন বি। এখন এই বস্তুটাকে যদি কম্প্রেসড করি বা চাপ দেই বা বল প্রয়োগ করি, তাহলে সেই বস্তুটা কি আরও সংকুচিত হয়ে যাবে না? তো ধরলাম এই বস্তুটা তখন আয়তন হইল বি। তো এই বস্তুটার উপর যে আমি একটা বল প্রয়োগ করছি, অর্থাৎ তার চারদিক দিয়ে চাপ প্রয়োগ করছি বা বল প্রয়োগ করছি, তাহলেই তো বস্তুটা সংকুচিত হয়েছে। এখন এই যে একক ক্ষেত্রফলের মধ্যে যতটুকু পরিমাণ আমি বল প্রয়োগ করলাম সেই জিনিসটা হইতেছে আমার পীড়ন। তো এইটা যেহেতু একটা আয়তনিক শেপের বস্তুর মধ্যে আমি প্রয়োগ করছি, তার জন্য এটা হইতেছে আয়তন পীড়ন। তাহলে এটা লিখতে পারি আয়তন পীড়ন। এটা যদি আমি দৈর্ঘ্য বরাবর একটা বল প্রয়োগ করি তাহলে সেটা লিখতে পারি আমি দৈর্ঘ্য পীড়ন। আচ্ছা, এখন আমি আকার পীড়ন জিনিসটা কীরকম সেটা ব্যাখ্যা দেব। তো একটা বস্তু আছে, একটা সাপোজ একটা চুইংগাম নিলাম, তো সেই চুইংগামের উপর যদি আমি একটা স্পর্শক বরাবর বল প্রয়োগ করি, অর্থাৎ এই যে স্পর্শক বরাবর একটা যদি ফোর্স প্রয়োগ করি, তাহলে বস্তুটা কি চাপা হয়ে যাবে না এরকম? তাহলে চাপা হয়ে গেলে দেখা যায় যে এরকম হয়ে যাইতেছে। তো স্পর্শক বরাবর বল প্রয়োগ করার ফলে বস্তুটা সংকুচিত হয়ে যেতেছে, চাপা হয়ে যেতেছে, তাহলে এই প্রান্তটা এদিকে চলে যাইতেছে, তাহলে এইখানে একটা কোণ তৈরি হইতেছে। তো এই কোণটাই হইতেছে অ্যাকচুয়ালি যেই কোণটা তৈরি হইতেছে এর ফলে বস্তুটা সংকুচিত হয়ে যাইতেছে। তো এইখানে যেই পীড়নটা হবে, এই ক্ষেত্রফল যদি এ হয় তাহলে পীড়নটা কি হবে, এটাও কিন্তু এফ বাই এ হবে। অর্থাৎ পীড়ন জিনিসটা হইতেছে একক ক্ষেত্রফলের মধ্যে আমি যতটুকু পরিমাণে বল প্রয়োগ করতেছি সেটার বিরুদ্ধে যে বাধা দানকারী বলটা হইতেছে সেটা হইতেছে আমার পীড়ন। তো প্রত্যেক ক্ষেত্রে আমি দেখতেছি পীড়ন সবসময় একই থাকতেছে, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের মধ্যে আমার যতটুকু বল প্রয়োগ করা হইতেছে সেটা হইতেছে আমার পীড়ন। তো এখন সেম হারে বিকৃতিটা আমি দেখতে পারি। তো বিকৃতি জিনিসটি কি, এটাও অ্যাকচুয়ালি তিন প্রকারে। তাহলে কি পাবো, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি এবং আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতি, এই জিনিসটা আমি পাই। তাহলে লিখতে পারি এদিকে। তো দৈর্ঘ্য বিকৃতি জিনিসটা কীরকম, অর্থাৎ একটা বস্তুকে আমি দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলাম এবং যতটুকু দৈর্ঘ্যটা প্রসারিত হইলো সেই জিনিসটা হইতেছে দৈর্ঘ্য বিকৃতি। অর্থাৎ একটা বস্তু, এই বস্তুটাই আছে, সাপোজ আমি এদিক বরাবর, তো চিত্রটা এই একটা তার আছে সাপোজ, তো এই তার এল দৈর্ঘ্যের একটা তার আছে, তো এই তারের উপর আমি একটা বল প্রয়োগ করলাম এদিকে, তাহলে তারটা অবশ্যই কি হবে, প্রসারিত হবে। ধরলাম এইটুকু প্রসারিত হইলো, তার এইখান থেকে এইটুকু প্রসারিত হইলো, এইটুকু ধরলাম দৈর্ঘ্যের পরিবর্তন হইতেছে এল পরিমাণ, তাহলে দৈর্ঘ্য বিকৃতিটা কত হবে, এল বাই এল। অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু, আমার দৈর্ঘ্যটা পরিবর্তিত হইতেছে বাই তার আদি দৈর্ঘ্যের সমান, অর্থাৎ এল বাই এল, এটা হইতেছে আমার দৈর্ঘ্য বিকৃতি। তো এখন আমি যদি আয়তন বিকৃতি হিসাব করি, তাহলে একটা বস্তু বা একটা বেলুন নিছি আমি, সেই বেলুনের ভিতরে গ্যাস আছে, তো সেটার একটা নির্দিষ্ট আয়তন আছে, ধরলাম সেটার এই বি, আয়তন বি। তো এটাকে যদি আমি চাপ দেই বা সংকুচিত করি, এখন এইখানে বল প্রয়োগ করতেছি, তাহলে বল প্রয়োগের ফলে তার আয়তনের পরিবর্তন হইতেছে এই বিটা। তাহলে আমি আয়তন পীড়ন কী পাবো, আয়তন বিকৃতিটা কী পাবো, এই বি বাই বি, অর্থাৎ কতটুকু আমার আয়তনের পরিবর্তন হইলো বাই আদি আয়তন, এই জিনিসটা হইতেছে আমার আয়তন বিকৃতি। এখন কৃন্তন বিকৃতি বা আকার বিকৃতির জিনিসটা কি, এইখানে দেখো একটা বস্তুকে যদি স্পর্শক বরাবর বল প্রয়োগ করি তাহলে সেটার একটা সরণ ঘটতেছে, এই দিক বরাবর চ্যাপ্টা হয়ে যেতেছে, তো এখানে একটা কোণের তৈরি হইতেছে, এই যে কতটুকু কোণ তৈরি হইতেছে অ্যাঙ্গেলটা হইতেছে আমার কৃন্তন বিকৃতি বা আকার বিকৃতি। তাহলে কৃন্তন বিকৃতিটা কি হিসাবে লেখা যায়, থিটা। অর্থাৎ এই জিনিসটা থিটা, যেহেতু এতটুকু পরিবর্তন, এখন এই থিটা যদি হয় তাহলে এটা ধরলাম এক্স পরিমাণ সরণ ঘটছে,
এইটুকু থেকে বা এল ধরলাম, আর এইটুকুর দৈর্ঘ্য ধরলাম এল, তাহলে এটার পরিবর্তনটা কতটুকু হয়েছে? এইখান থেকে ছিল, এখানে মোচড় দেওয়া, যেহেতু এখানে বল প্রয়োগ করছে, তাহলে এটার মোচড় দেওয়া এইখান থেকে এতটুকুতে চলে গেছে। তার মানে কি হয়েছে? এটার আকারের পরিবর্তন হয়ে গেছে। এই জন্য যদি থিটা হয়, তাহলে আমরা কি জানি? ট্যান থিটা ইকুয়াল টু কি জানি? লম্ব বাই ভূমি। এই ক্ষেত্রে লম্ব কোনটা? থিটার বিপরীত কোন বাহুটা হইতেছে লম্ব, তাহলে এল বাই এল। তো ট্যান থিটা আলটিমেটলি অনেক ক্ষুদ্র হয়, এই জন্য ট্যান থিটার পরিবর্তে আমি থিটাটা লিখতে পারি। তাহলে থিটা সমান কি লেখা যায়? এল বাই এল। তাহলে যেহেতু থিটাটাই আমার বিকৃতি, অর্থাৎ এই কৃন্তন বিকৃতিটা কি হবে? এই এল বাই এল এর সমান হবে, অর্থাৎ এইটুকু বাই এইটুকুর যে রেশিওটা, সেটা হইতেছে আমার কৃন্তন বিকৃতি। তো আশা করি এই পীড়ন বিকৃতি রিলেটেড যে টার্মটা, এই জিনিসটা ভালো মতো বুঝতে পারছো। তো এখন আমি পীড়ন আর বিকৃতির যে সম্পর্কটা, সেটা নিয়ে আলোচনা করব। তো বিজ্ঞানী হুক বলছেন যে পীড়ন এবং বিকৃতি এটা স্থিতিস্থাপক সীমার মধ্যে সমানুপাতিক, অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে এখান থেকে কি লিখতে পারি? তো এই যে ধ্রুবক জিনিসটা, এটা হইতেছে আমার স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে কি লেখা যায়? পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক, মানে কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো এই পীড়ন এবং বিকৃতি নিয়ে আমি একটা গ্রাফ আঁকতে পারি পীড়ন এবং বিকৃতির সম্পর্ক নিয়ে। এই দিক বরাবর যদি পীড়ন দেই, তো দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি পীড়ন আস্তে আস্তে বাড়াইতে থাকি প্রথমে, তো পীড়ন যদি বাড়াইতে থাকে, বিকৃতিও আস্তে আস্তে বাড়বে। তো এইটুকু ধরলাম আমি পীড়ন এবং বিকৃতির একটা গ্রাফ। তো এই পয়েন্টটায় আসলো। তো এখন এইখান থেকে ধরলাম বস্তুটা আরেকটু বাড়াইলাম, পীড়ন দিলাম, সে এই পর্যন্ত গেল। তো এখন এই যে এইখান থেকে এই পর্যন্ত লিনিয়ারলি যাইতেছে বা সমানুপাতিক হারে যাইতেছে, তাহলে এইটুকু হইতেছে লিনিয়ার পীড়ন এবং বিকৃতির সাথে সমানুপাতিক, অর্থাৎ এই জিনিসটুকু পুরাটুকুই স্থিতিস্থাপক সীমার মধ্যে আছে। তো এই স্থিতিস্থাপক সীমার মধ্যে এইখান থেকে এইটুকু থাকলেও কিন্তু সেটা সমানুপাতিক হারে না, এটা হইতেছে নন লিনিয়ার। তো এইখান থেকে যখন আবার আরও সামনের দিকে আমি পীড়ন বাড়াতে থাকবো, তখন দেখা যাইতেছে যে অনিয়মিত আকারে গ্রাফটা হইতেছে। তো এই জিনিসটা যে অনিয়মিত আকারে হইতেছে, অর্থাৎ বিকৃতিটা অনিয়মিত আকারে হইতেছে। তো এই অনিয়মিত আকারের যেই অংশটুকু, এটা হইতেছে ইয়েল্ড পয়েন্ট বা নতিবিন্দু। তো এইটুকু হইতেছে আমার নতিবিন্দু, আর এইটুকু যেই পার্টটা আছে, এটুকু হইতেছে স্থিতিস্থাপক সীমার মধ্যে। আর এইখান থেকে যে এইটুকু পার্ট, এটা হইতেছে লিনিয়ারলি বা সমানুপাতিক হারে, আর এইটুকু এইখান থেকে যে এইটুকু নন লিনিয়ার। তো এখন দেখা যায় এইখান থেকে যখন আরও আমি পীড়ন বাড়াইতে থাকি, তখন হুট করে গ্রাফটা এই পর্যায়ে চলে যায়। তো এই জায়গায় যায় দেখা যায় যে তার একটা স্থায়ী বিকৃতি করতেছে। তখন কিন্তু বস্তুটা এইখান থেকে ঘুরে ঘুরে আবার এই বরাবর আসে না, লিনিয়ারলি আসে না, সেটা দেখা যায় এইখান থেকে এই পর্যন্ত আসে, এইভাবে আসে, দেখা যায় একটা স্থায়ী বিকৃতি ঘটে। তো এই যে পার্টটা, এইটুকু হইতেছে প্লাস্টিসিটি বা নমনীয়তা। তো এইটুকু কি? কারণ কি? প্লাস্টিক, একটু আগে আমরা জানছি যে প্লাস্টিসিটি জিনিসটা কি, অর্থাৎ একটা বস্তুকে যদি আমি বল প্রয়োগ করি, বল অপসারণ করলে সেটা আর পূর্বের অবস্থায় ফিরে আসে না, এই জিনিসটা। তো এইখানে যদি আমি বল প্রয়োগ করতেছি বা পীড়ন দিতেছি, তো এইখান থেকে দেখা যাইতেছে বস্তুটা আমার এই পয়েন্টে আসতেছে, অর্থাৎ একটা স্থায়ী বিকৃতি ঘটতেছে। এই যে ঘটনাটা, এটা হইতেছে আমার নমনীয়তা। তো এই পীড়ন বিকৃতির রিলেটেড গ্রাফটা আশা করি বুঝতে পারছো। এখন বিভিন্ন প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। তো স্থিতিস্থাপক গুণাঙ্কের কয়েকটা পার্ট আছে, যে ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং দৃঢ়তার গুণাঙ্ক। তো ইয়ংয়ের গুণাঙ্ক জিনিসটা কি? তো ইয়ংয়ের গুণাঙ্ক জিনিসটা হইতেছে যে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। যেহেতু আমি জানি স্থিতিস্থাপক গুণাঙ্ক হইতেছে পীড়ন এবং বিকৃতির অনুপাত, তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক হইতেছে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। তো দৈর্ঘ্য পীড়ন কি? পীড়ন সব ক্ষেত্রে যেহেতু সেম জানি আমি, তাহলে পীড়ন কি? বল বাই ক্ষেত্রফল, এফ বাই এ। এখন দৈর্ঘ্য পীড়ন মানে কি? দৈর্ঘ্যের কতটুকু বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য, তাহলে এল পরিমাণ বৃদ্ধি যদি হয় বাই তার দৈর্ঘ্য, এটুকু হইতেছে আমার ইয়ংয়ের গুণাঙ্ক, অর্থাৎ এফ বাই এ বাই এল বাই এল। তো এইটা নিয়ে আমি একটা ম্যাথ করতে পারি, যেমন এখানে একটা তারকে আমি ঝুলাইয়ে দিলাম। তো সেটা ধরলাম যে 25 কেজি ভরের একটা বস্তুকে আমি এই তারের সাথে
ঝুলাই দিছি। তো এই তারের রেডিয়াস ধরলাম 0.002 মিটার। তাহলে এই তারের দৈর্ঘ্য ধরলাম 1 মিটার। তো এটার যে ঝুলানোর ফলে, এই বলটা ঝুলানোর ফলে একটা বিকৃতি ঘটবে, অর্থাৎ একটা দৈর্ঘ্যের পরিবর্তন হবে। সেই দৈর্ঘ্যটা ধরলাম 0.001 মিটার। তো এখন বলা হলো যে এটার ইয়ংস মডুলাস কত, অর্থাৎ ওয়াই, ইয়ংস মডুলাসকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা সমান কত আমি কি জানি, ওয়াই সমান কি জানি, তাহলে এইটুকু জানি F/A/L/L। তাহলে এইখান থেকে কি লেখা যায়, এটাকে যদি উল্টাই দেই FL/AL। এখন আমার এইখানে ডিরেক্ট F দেওয়া নাই, তো F সমান আমি কি জানি mg, যেহেতু বস্তুটা নিচের দিকে টানতেছি আমি, তাহলে এটার একটা ত্বরণ g হবে। তাহলে mg ইন্টু L। তাহলে নিচে এ, এই যে একটা সরু তার, তো এইটার আমার ক্ষেত্রফল ডিরেক্ট দেওয়া নাই। তাহলে এই এরিয়াটা কিভাবে বের করতে পারি, একটা সরু তারের জন্য একটা বৃত্তাকার ধরতে পারি, যে একটা ক্ষুদ্র প্রস্থচ্ছেদ। তাহলে সেই ক্ষেত্রে আমি এ সমান কি পাবো, πr² ইন্টু L। তাহলে এখন যদি এই জায়গায় যার যার জায়গায় মানগুলো বসাই দিই, তাহলে আমি ইয়ংস মডুলাসটা পাবো না। তাহলে এম এর জায়গায় আমি ভর বসাই দেবো 25, তারপরে জি এর জায়গায় 9.8, L দৈর্ঘ্য 1, পায়ের মান 3.1416, আর এর মান হইতেছে 0.002 গুণ, এটা যেহেতু হোল স্কোয়ার আছে, L এর মান কতটুকু, এতটুকু বৃদ্ধি, তাহলে 0.001। এটা বসালে আমি একটা ভ্যালু পাবো। তো এখন এই ইয়ংস মডুলাস বা ইয়ং এর গুণাঙ্কের আমার এককটা কি হবে, অ্যাকচুয়ালি ইয়ং এর গুণাঙ্কের এককটা আমি এই দুইটা থেকে পাবো। তো যেহেতু আমি জানি কি পীড়ন বাই বিকৃতি, এখন পীড়নের এককটা কি হবে, তাহলে বল বাই ক্ষেত্রফলের একক, তাহলে এটা কি নিউটন পার মিটার স্কোয়ার। এখন বিকৃতির কি কোনো একক আছে, কারণ এখানে L দৈর্ঘ্য বোঝাইতেছে আর এই Lটাও দৈর্ঘ্য, অর্থাৎ একই জাতীয় জিনিসের একক নাই, কারণ এটা উপরে নিচে কাটাকাটি যাইতেছে, তাহলে বিকৃতির কোনো একক নাই। তাহলে আমি জাস্ট ইয়ং এর গুণাঙ্কের এককটা কি সেটা একক পাবো, সেটা হইতেছে পীড়নের একক, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার, এই এককটা পাবো। তো এই হলো আমার ইয়ং এর গুণাঙ্ক। এখন আমি আয়তন গুণাঙ্ক নিয়ে আলোচনা করতে পারি। তো আয়তন গুণাঙ্ক বিষয়টা কিরকম, অর্থাৎ আয়তন গুণাঙ্ক জিনিসটা কি, এটা যদি কে দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তো এই ক্ষেত্রে আমি লিখতে পারি কি F/A বাই B বাই এই V। তাহলে এই ক্ষেত্রে লেখা যায় FB বাই AB, এটা লেখা যায়। তো এখন এটার জন্য একটা এক্সাম্পল নিতে পারি। তো ধরলাম এই একটা বেলুন আছে গোলাকার, তো এই বেলুনের আয়তন হইল ধরলাম 3 মিটার কিউব। তো এইটাকে যখন আমি চাপ দেবো, অর্থাৎ পীড়ন প্রয়োগ করব, বল প্রয়োগ করবো, এখানে চাপ দিলে সেই বস্তুটার আয়তন দেখা যায় হয়তো বা এতটুকু হয়ে যাইতেছে। তো এটুকু যদি B হয়, এটুকু B, তাহলে এই আয়তনটার পরিবর্তন হইতেছে ধরলাম 1 ঘনমিটার। তো এই ক্ষেত্রে আমার আয়তন গুণাঙ্কটা কত, তো এটার জন্য একটা প্রেসার দিলাম, P হইতেছে আমার 10³ নিউটন পার মিটার স্কোয়ার। তো বললাম যে আমার আয়তন গুণাঙ্কটা কত, তো আমি কি জানি আয়তন গুণাঙ্ক সমান কি জানি পীড়ন বাই বিকৃতি, অর্থাৎ আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে পীড়ন কি F/A বাই B বাই B। তো এখন এইখানে দেওয়া আছে বল দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। তো আমি জানি এইখানে আয়তনটা দেওয়া আছে, যে আয়তনের পরিবর্তন কতটুকু সেটা দেওয়া আছে, আর এইখানে
বি আদি আয়তনটা দেওয়া আছে, কিন্তু এখানে বলও দেওয়া নাই, ক্ষেত্রফলও দেওয়া নাই, বাট এখানে একটা পি দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে। তো আমি কি জানি, চাপ সমান কি জানি, বল বাই ক্ষেত্রফল না? তাহলে পি সমান কি জানি আমি, এফ বাই এ, এই জিনিসটা জানি। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এই জায়গাটায় বল বাই ক্ষেত্রফলের পরিবর্তে চাপ ব্যবহার করতে পারি না, তাহলে কে সমান কি জানি, তাহলে পি বাই ভি বাই বি, এই জিনিসটা। এখন যার যার জায়গায় যদি আমি পি এর পরিবর্তে এই মানটা বসাই দেবো, তারপর বি এর পরিবর্তে এই মানটা বসাই দেবো, এই বি এর পরিবর্তে এই মানটা বসাই দেবো, দেন আমি ক্যালকুলেট করে আমি কে এর একটা ভ্যালু পেয়ে যাব। তো এই হইতেছে আমার আয়তন গুণাঙ্কের, এই হইতেছে আমার আয়তন গুণাঙ্কের জন্য ম্যাথ সলভ। তো এরপরে আমি কি পাইতে পারি, দৃঢ়তার গুণাঙ্ক। তো সেটা কেমন? আচ্ছা, তো দৃঢ়তার গুণাঙ্ক জিনিসটা হইতেছে পীড়ন বাই তার কৃন্তন বিকৃতি। অর্থাৎ এখন পীড়ন কি, পীড়ন সমান জানি কি, বল বাই ক্ষেত্রফল। এখন কৃন্তন বিকৃতি জিনিসটা কি, এই যে এইখান থেকে যে কতটুকু মুচুর দিছে, অর্থাৎ এটাকে আমি একটা স্পর্শক বরাবর বল প্রয়োগ করার ফলে সেই বস্তুটা এভাবে যদি বল প্রয়োগ করেছি সেটা এরকম চাপা হয়ে গেছে, তাহলে সেখানে আমার কতটুকু পরিমাণ চাপা হইলো বা কতটুকু পরিমাণ বিকৃতি হইলো, সেই জিনিসটা হইতেছে আমার কৃন্তন বিকৃতি। তাহলে এটাকে আমি থিটা দ্বারা প্রকাশ করছিলাম, তাহলে এফ বাই এ বাই থিটা। তাহলে থিটা সমান কি লিখতে পারি, এল বাই এল লিখতে পারি। এই জিনিসটা হইতেছে আমার দৃঢ়তার গুণাঙ্কের রাশিমালা। এরপরে আমি সঞ্চিত শক্তি নিয়ে আলোচনা করতে পারি। ধরলাম এই একটা বস্তু, এই বস্তুটাকে একটা তার চিন্তা করলাম, আমি এই তারটাকে আমি এফ বলের নিচের দিকে টানতেছি, তো এটার একটা এরিয়া আছে এ। তো এই বস্তুটা টানার ফলে একটা বিকৃতি ঘটলো, ধরলাম এইখান থেকে বস্তুটা এতটুকু পরিমাণে বিকৃত হইল, তো ধরলাম এইটুকু পরিমাণ এল, এটার আদি দৈর্ঘ্য ছিল এল। তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত কোনো ফোর্স দিই না, যখন এইখান থেকে আমি এই পর্যন্ত টানছি তখনই কিন্তু আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি। তাহলে এইখানে কত ছিল ফোর্স, এই পয়েন্টে 0 ফোর্স ছিল না, তাহলে এইখানে ফাইনালি আমি কত ফোর্স পাইছি, এফ ফোর্স। এইটুকুতে এফ ফোর্স দেওয়ার ফলে তো সেই এতটুকু নামছে। তাহলে এইটুকুর জন্য গড় বল কতটুকু প্রয়োগ করা হয়েছে, গড় বল হইতেছে এফ বাই 2। তাহলে গড় বল কতটুকু, এফ বাই 2, কারণ এই দুইটার যোগফল করে 2 দ্বারা ভাগ করলেই আমি গড় বল পেয়ে যাইতেছি। তাহলে আমি জানি কি শক্তি বা বিভব শক্তি সমান কি জানি, ডাব্লিউ সমান বল গুণ সরণ, বল গুণ সরণ। এখন কতটুকু সরণ ঘটলো, এল পরিমাণ সরণ ঘটলো। তাহলে এফ কি, গড় বল নিছি, তাহলে এফ বাই 2 ইন্টু এল। তাহলে এইখান থেকে পাইতেছি কি, এফ এল বাই 2, অর্থাৎ সঞ্চিত শক্তি বা বিভব শক্তিটা পাইতেছি হাফ এফ এল। তো এখন যদি বলি যে একক আয়তনে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার অংশের মধ্যে থেকে আমি কি পরিমাণ শক্তি পাবো, তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি সেটা বের করব। তাহলে এটাকে যদি ই দ্বারা প্রকাশ করি, তাহলে এই যে ডাব্লিউটা এটাকে যদি আয়তন দ্বারা ভাগ করি, তাহলে তো আমি একক আয়তনের সঞ্চিত শক্তি পাবো। তাহলে এই ডাব্লিউটা কতটুকু ছিল, এফ এল বাই 2। তাহলে এইখান থেকে আয়তন, একক আয়তন মানে কি, আয়তন মানে কি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে এটার ক্ষেত্রফলটা কত ছিল, এ ইন্টু এল, তাহলে এ ইন্টু এল, এই জিনিসটা পাইতেছি। তো এইখান থেকে যদি আলাদা করে লিখি, হাফ ইন্টু এফ বাই এ ইন্টু এই এল বাই এল, এই জিনিসটা কিন্তু আমি এখান থেকে পাইতেছি। কারণ এইটুকুর জন্য যে আয়তনটা, অর্থাৎ এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু এই দৈর্ঘ্যটা গুণ করলে আমি আয়তনটা পেয়ে যাই। তাহলে সেই আয়তন দ্বারা আমি ভাগ করছি, ভাগ করার ফলে আমি কি পাইতেছি, হাফ ইন্টু এফ বাই এ আলাদা করে লিখলাম, তাহলে ইন্টু এল বাই এল। তো এই জিনিসটা আলটিমেটলি কি দেখাইতেছে আমার, এফ বাই এ মানে কি বল বাই ক্ষেত্রফল, এটি কি পীড়ন নির্দেশ করতেছে না। তাহলে হাফ ইন্টু পীড়ন গুণ এই জায়গায় এই যে এল বাই এল মানে কি দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। তো এই জিনিসটা কি মিন করতেছে, বিকৃতি। তো এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে আমি একক আয়তনে সঞ্চিত শক্তি কি পাইলাম, হাফ ইন্টু পীড়ন গুণ বিকৃতি। তো এই জিনিসটাকে আমি আরেকটু মডিফাই করে লিখতে পারি, অর্থাৎ আমি যে ডাব্লিউটা হাফ এফ এল পাইলাম, এটা থেকে আরও মডিফাই করে আরও কি বের করতে পারি, আমি জানি কি
এই জিনিসটা জানি না আমি ইয়ংস মডুলাস বা ইয়ং এর গুণাঙ্ক থেকে FL/L, এইখান থেকে যদি আমি এফটা আলাদা করে লিখি তাহলে এফ সমান কি পাবো YAL/L এইটুকু। এখন যদি এই জায়গাটার মধ্যে আমি এফ এর পরিবর্তে মানটা বসাই দিই তাহলে নতুন করে কি পাইতেছি হাফ ইন্টু এফ এর মান কি YAL/L ইন্টু এল, তাহলে এখান থেকে পাইতেছি হাফ YAL²/L, যেটা হইতেছে আমার সঞ্চিত শক্তির আরেকটা রাশিমালা। তাহলে আমি কয়টা জিনিস পেলাম, একটা, এখান থেকে আরেকটা, অর্থাৎ সঞ্চিত শক্তির হাফ FL, তারপরে আরেকটা পাইতেছে হাফ YAL²/L, আর একক আয়তনের সঞ্চিত শক্তি কি পাইতেছি হাফ ইন্টু পীড়ন গুণ বিকৃতি, এই জিনিসটা পাইতেছি। তো চাইলে এইখান থেকে আমরা ম্যাথ করতে পারি, যদি এইখানে L এর মান দেওয়া থাকে, A এর মান দেওয়া থাকে এবং এই আদি দৈর্ঘ্যটা দেওয়া থাকে, তাহলে ইয়ংস মডুলাসও যদি দেওয়া থাকে তাহলে আমি এইখান থেকে ইজিলি ডাব্লিউটা বের করতে পারবো। আশা করি এই টপিকটা ভালো মতো বুঝতে পারছো।